হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। ঘটনা ও কাহিনীর এপিসোড নাম্বার 32তে তোমাদের সকলকে স্বাগত। আজকের ঘটনাটির নাম হলো ভয়ঙ্কর রাত। এই গল্পটা শুনিয়েছে আমাদেরই বন্ধু, কলেজ ফ্রেন্ড। ইতিমধ্যেই কিছুদিন হলো কলকাতায় বৃষ্টির আমেজ শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকেই ছিড়ি বৃষ্টি। কলকাতায় বর্ষা ঢুকে গেছে। আজ এই বর্ষার আমেজেই তোমাদের এই ঘটনাটি শোনাতে চলেছি। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে রাত 12:33। এই গল্পটির সূত্রধর আমি রিতম, গল্প পাঠে অয়ন এবং সাউন্ড ইফেক্ট অ্যান্ড গ্রাফিকে অয়ন এবং বিশ্বরূপ। চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ঘটনাটি শুরু করা যাক। আমি ওদের দেখতে পাই। কাউকে বললে এটা বিশ্বাস করবেন না, কিন্তু এটা সত্যি। আমি মৃত মানুষদের দেখতে পাই। অনেকেরই প্রশ্ন থাকতে পারে, কীরকম দেখতে পাও? আমি তাদের ঠিক সেরকমই দেখতে পাই, যেমন তারা জীবিত অবস্থায় ছিল। কারোরই বয়স বাড়ে না। কবরের সামনে দিয়ে স্কুল যাচ্ছে। অনেক চেষ্টা করলাম নিজের চোখ যাতে কবরের দিকে না যায়, কিন্তু তারপরও কৌতূহলবশত তাকালাম কবরের দিকে। তারা দেখছি আমাকে হাতের ইশারায় ডাকছে কয়েকজন। আমি কবর পেরিয়ে তাড়াতাড়ি হেঁটে আসতে দেখা হলো শামীমের সাথে। শামীম আর আমি একই স্কুলে পড়ি, তাই দুজন মিলে স্কুলে পৌঁছালাম। আমি প্রায় লক্ষ্য করেছি লাইব্রেরির ভেতরের থেকে একটা মেয়ের কান্না শব্দ পাওয়া যায়। বাইরে থেকে অবশ্য তালা লাগানো, আর লাইব্রেরি ভেতরে যাওয়ার অনুমতি কারণ নেই। স্কুলের হেডমাস্টারের কাছে থাকে চাবি। আমি টয়লেট সেরে লাইব্রেরির পাশ দিয়ে ক্লাসে যাচ্ছিলাম। একটা কথা বলে রাখি, লাইব্রেরির এই জায়গাটা খুবই নিরিবিলি আর অন্ধকার। আমি আবারও লাইব্রেরির ভেতর থেকে কান্নার শব্দ পেলাম। ভাবলাম হেডমাস্টারের থেকে চাবি নিয়ে ভেতরের দরজা খুলে দেখি কে কাঁদছে। কিন্তু যখনই দারোয়ানকে নিয়ে লাইব্রেরির সামনে দুজনে উপস্থিত হই, তখন আর কোনো কান্নার শব্দ শুনতে পাই না। বিষয়টা ঠিক যেমন রহস্যময়, ঠিক তেমন ভুতুড়ে বটে। আজ আগ বাড়িয়ে কথা বলার জন্য লাইব্রেরির সামনে দাঁড়ালাম। বাইরে থেকে বললাম, হেই মেয়ে, তুমি কে? আর সবসময় কেন কান্নাকাটি করো? উপাস থেকে এখন মেয়েটা কান্না থামিয়ে বলল, আগে আমাকে এখান থেকে বের করো, তারপর আমি এখান থেকে সব বলবো। আগে আমাকে এখান থেকে বের করো, তারপর আমি সব বলবো। আমি বললাম, আমি কিভাবে বের করব তোমাকে? মেয়েটা বলল, তোমার ডান দিকে তাকাও, সেখানে একটা ইট দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যাঁ পাচ্ছি। মেয়েটি বলল, সেটা থেকে তালা ভেঙে আমাকে উদ্ধার করো। আমি তাই করলাম। ডান পাশ থেকে ইট নিয়ে তালাটা ভেঙে ফেললাম। তারপর একটা হাওয়া যেন আমার ভেতরে প্রবেশ করে। তারপর আর কিছু মনে নেই। চোখটা খুলে দেখি আমার হাতে হাত করা। কয়েকজন পুলিশ মিলে আমাকে ধরে নিয়ে যাচ্ছে থানায়। কিন্তু কেন? আমার অপরাধ কি? কারাগারের ভেতরে উপর হয়ে শুয়ে যাচ্ছি। সন্ধে হয়ে গেছে হয়তো। বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ লক্ষ্য করলাম কারাগারের ভেতরে আমি একা নই। অন্ধকার কারাগারের ভেতরে আর একজনের অস্তিত্ব বুঝতে পারছি। এসব বিষয় এখন খুবই স্বাভাবিক, তাই আর পাত্তা দিলাম না। কারাগারের ভেতরে একজন এক পাশ থেকে আর এক পাশে হাঁটাহাঁটি করছে। এক সময় লোকটা আমার কানের কাছে এসে ফিস করে বলল, কে তুই? এখানে কি করছিস? লোকটির কথা শুনে আমি হকচকিয়ে গেলাম। কোনো উত্তর দিলাম না। হঠাৎ লক্ষ্য করলাম কে যেন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কোনো পাত্তা দিলাম না। একটি মিষ্টি স্বরে সেখান থেকে পেছন থেকে বলে উঠল, কি রে সিয়াম, ওরা তোকে এখানে ফেলে রেখেছে কেন? গলার শব্দ শুনেই বুঝলাম এটা আমার মায়ের গলার স্বর। কিন্তু তিনি মারা গিয়েছিলেন 10 বছর আগে। এখন প্রায় যখন একা থাকি তখন আসেন, আজও এসেছেন। আমি বললাম, আমি জানি না। মা বললেন, তোকে কি ওরা কিছু খেতে দিয়েছে?
তোর তো আবার খিদে তোর সহ্য হয় না। আমি বললাম না, আমার খিদে নেই। মা বললেন, তুই যে এখানে আছিস তোর বাবা কি জানেন? জানলেও তিনি আসবেন না। তুই তো জানিসই তোর বাবা সেদিন আমাকে কীভাবে বটি দিয়ে কুপিয়ে মেরে ফেলল। আমি অবাক হয়ে বললাম, না, আমি জানতাম না, আমি আজই জানলাম। মা বললেন, সেদিন তোর বাবা এসেছিল খুব রাত্রে, আমি জেগেই ছিলাম। দরজাটা খুলে দেখি তোর বাবা মদ খেয়ে এসেছে। কথা বলছিল যখন মুখের থেকে মদের গন্ধ বেরোচ্ছিল। তারপর আমি বললাম, এত রাত্রে মদ খেয়ে এসেছো কেন? তারপর আর কোনো কথা নেই, বার্তা নেই, গালাগালি শুরু করে দিলেন। এক সময়ে পাশের ঘর থেকে বটি নিয়ে এসে আমাকে মায়ের কথা শেষ হওয়ার আগেই একজন পুলিশ কারাগারের ভেতরে লাইট মেরে বলল, কিরে, কার সাথে কথা বলছিস? আমি বললাম, কই, কারোর সাথে না তো, নিজে নিজেই কথা বলছি। পুলিশ লোকটি বললেন, তোকে নিয়ে যেতে বলেছে ইয়েসেন ভাই, কিছু একটা জিজ্ঞাসা করবেন, তারপর আবার কারাগারে ফিরে আসবি। আমি শোয়া থেকে উঠে তার সাথে যেতে লাগলাম। হঠাৎ পেছন থেকে একটি বাতাস ঢুকে গেল আমার মধ্যে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমার সামনে একটি লোক পড়ে আছে, যার পেটের মধ্যে কে যেন ছুরি মেরে চলে গেছে। সারি সারি বাস দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে এটা একটি গ্যারেজ যেখানে বাস রাখা হয়। কিন্তু যে লোকটা ইটের ওপর মাথা দিয়ে মাটির ওপরে শুয়ে আছে, তার পেটে ছুরি মেরে কে যেন চলে গিয়েছে। লোকটাকে আগে কখনো দেখেছি বলে মনে পড়ছে না। আর আমি বা কীভাবে কারাগার থেকে এখানে পৌঁছালাম? জায়গাটা থেকে বেরিয়ে এসে এদিক ওদিক তাকাতে লাগলাম। এটা আবদুল্লাপুরের জায়গা, যেখানে আমি দাঁড়িয়ে আছি। মেন রাস্তা দিয়ে হাঁটছি। হঠাৎ পেছন থেকে শামীম এসে দাঁড়ালো আমার পাশে। আমি অবাক হয়ে বললাম, কিরে, তুই কোথা থেকে এলি? শামীম বলল, আমি তোর সাথে সবসময় থাকি, আর আমি তোর সাথেই সবসময় থাকি। আমি বললাম, মানে? শামীম বলল, মানে কিছু না, তোর পকেটে হাত দিয়ে দেখ, কিছু টাকা আছে, এখান থেকে সোজা ঢাকায় চলে যা। আমি বললাম, তুইও চ আমার সাথে। শামীম বলল, না, আমি আর তোর সাথে দেখা করব না, আমার কাজ সম্পন্ন হয়েছে, এখন আমি চলে যাচ্ছি। এর আগে আমি কিছু বলবো তার আগেই শামীম উধাও হয়ে গেল। আমি সোজা ঢাকার বাস ধরে ঢাকায় চলে এলাম বাবার কারখানাতে, যেখানে তিনি কাজ করেন। কারখানার ভেতরে ঢুকে উকি মারলাম। দুটা পুলিশ কী নিয়ে যেন আমার বাবার সাথে কথা বলছে। এত দূর থেকে তাদের কথা শোনা যাচ্ছে না। যখন পুলিশ দুটো কারখানা থেকে বের হয়ে গেল, তখন আমি ঢুকলাম বাবার সাথে কথা বলার জন্য। সামনে এগোচ্ছি, আর তখনই একটা শীতল বাতাস পেছনে ঢুকে গেল আমার। তখনই, তারপর আর কিছু মনে নেই। চোখ খুলে দেখি কে যেন বাবার পেটে ছুরি মেরে চলে গেছে। বাবা আমার দিকে তাকিয়ে আছে ভয়ার্ত চোখে, আর তার চোখে ভয় আর সংকোচ। হঠাৎ পেছন থেকে দুটো পুলিশ আমাকে ধরে ফেলল আর হাত কড়া পরিয়ে দিল। আবারও সেই একই জেলখানার ভেতরে এসে পড়লাম। সেই একই রুম, একই ঝিঝি পোকার ডাক। হঠাৎ জেলখানা আলো করে ঢুকলো এক আলো, যার পুরো দেহ নগ্ন। অপূর্ব এক সুন্দরী, এক কিশোরী মেয়ে কারাগারের ভেতরে শুয়ে আছে। এবারও বাইরে থেকে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। পুরো ঘরটা অন্ধকার, আর আমি একা পড়ে আছি এই কারাগারের ভেতরে। হঠাৎ একটি আলো প্রবেশ করলো কারাগারের ভেতরে। আলোর রশ্মি এতই তীব্র যে সরাসরি তাকিয়ে থাকা যাচ্ছে না। হঠাৎ আলো আস্তে আস্তে কমতে কমতে একটি কিশোরী মেয়ের আকৃতিটা সামনে আসলো আমার। মেয়েটির শরীরে কোনো জামা কাপড় নেই বলে সরাসরি তার দিকে তাকাতে লজ্জা লাগছে, তাই নিচের দিকে তাকিয়ে আছি। মেয়েটি মিষ্টি স্বরে বলল, কি হলো, নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমার চোখের দিকে তাকাও। আমি বললাম, তুমি কে?
মেয়েটি উচ্চস্বরে আসলো আর তারপর বলল, আমি সেই লাইব্রেরিতে থাকা দুঃখী মেয়েটি যে কিনা সারাক্ষণ কান্না করতো, আর তুমিই সেই কিনা ছেলে যে কিনা আমাকে লাইব্রেরি থেকে মুক্তি দিয়েছো। এখন আমি এখান থেকে তোমাকে মুক্তি দেবো। আমি বললাম, না, আমি মুক্তি চাই না। আমি কারাগার থেকে বেরোলেই একজন না একজনের মৃত্যু হয়ে যায় আমার হাত থেকে। মেয়েটি বলল, সেই খুন তো তুমি করো না, সেগুলো করে খারাপ আত্মারা তাদের প্রতিশোধ নেওয়ার জন্য। আমি বললাম, তুমিও কি খারাপ আত্মা? মেয়েটি বলল, হয়তো আমি খারাপ আত্মা, কিন্তু তুমি আমার কাছে জানতে চেয়েছিলে কেন আমি লাইব্রেরিতে বসে সারাক্ষণ কান্না করতাম? আমি বললাম, হ্যাঁ, তাহলে এখন বলো। মেয়েটি রহস্যের ভঙ্গিতে হাসলো, তারপর বলল, না, এখন বলবো না। আমার গল্প শোনার জন্য এই জায়গাটা মোটেও ঠিক না। আমি প্রথমে তোমাকে এখান থেকে বের করব, তারপর তুমি আর আমি মিলে চলে যাব নেপালে। সেখানে আমি নিজের গল্পটা বলবো। আমি হতাশ স্বরে বললাম, এখন বললে কি সমস্যা? মেয়েটি বলল, গিয়ে দেখো, জেলখানার তালাটা আমি ভেঙে দিয়েছি, তুমি এখান থেকে বের হয়ে আসো। কথাটি বলে উধাও হয়ে গেল মেয়েটি। তার নামটিও জানা হলো না আমার। দৌড়ে গেলাম তালার কাছে, ফাঁক দিয়ে হাত বাড়িয়ে দেখলাম আসলেই তো তালাটা খোলা। জেলখানা থেকে বুক ভরা সাহসী নিয়ে বেরোচ্ছিলাম, তখনই একটা পুলিশ আমার শার্টের কলার চেপে ধরলো, তারপর দুটো টেনে চড় মারলো আমার গালে। আমাকে নিয়ে যাওয়া হচ্ছে একটা পুলিশের কক্ষে। সেখানে আবার নতুন বিপদ কি অপেক্ষা করছে ভেবেই ভয় পেয়ে গেলাম। তো শুরু করি। আমি বসে আছি একটা চেয়ারে, আমার সামনের টেবিলের ওপাশে একজন পুলিশ, তার পোশাকের নাম লেখা। আমি নামটি পড়লাম, ইয়াসিল। আমি বসে আছি মাথা নিচু করে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। সিগারেটের গন্ধ পেলাম, তার মানে হলো ইয়াসিন সিগারেট ধরিয়েছেন। ইয়াসিল বলল, কিরে, তুই তো একটা সিরিয়াল কিলার, একটার পর একটা খুন করছিস। আমি বললাম, না, আমি খুনি নয়, আত্মারা আমার ভেতরে প্রবেশ করে এইসব কাজ করে। ইয়াসিন হাসলেন, হাসার পরে বললেন, এটা কি কোনো ভূতের গল্প যে তুই যা বলবি তাই বিশ্বাস করব? পেয়েছিস কি? আমি পুলিশ, কোনো কিছুই যুক্তি ছাড়া বিশ্বাস করি না। আমি বললাম, আমাকে এখানে এনেছো কেন? ইয়াসিন হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, বললেন, তুই জানিস না তুই 3 জনকে খুন করেছিস? আমি বললাম, কাকে কাকে? ইয়াসিন সিগারেটের 3টে লম্বা টান দিয়ে বললেন, এমন ভান করছিস যে কিছুই জানিস না? মারার পরে এখন তুমি অ্যাক্টিং করছো? আমি বললাম, আমার কিছু মনে নেই। ইয়াসিন বিরক্তি হয়ে বললেন, পুলিশের মার খেলে সব কিছুই মনে পড়বে, তার আগে বল কেন তোর স্যারকে খুন করবি? আমি বললাম, স্যারকে খুন করেছি আমি? কোন স্যারকে? ইয়াসিন বললেন, তুই জানিস না? ওকে, আমি বলছি, তোর কম্পিউটার ক্লাস নিতেন যে স্যার। আমি বললাম, ও রফিক স্যার। ইয়াসিন বললেন, কেন মেরেছিস তাকে? আমি কায়দা মেরে বললাম, আমি যে তাকে মেরেছি তার প্রমাণ কি? ইয়াসিনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল, বললেন, প্রমাণ দেখতে চাও? আমি বললাম, হ্যাঁ। টেবিলে থাকা ল্যাপটি কিছুক্ষণ টেপাটিপি করার পর প্রায় 20 মিনিট পর একটা ভিডিও ফুটেজ দেখালেন আমাকে। সিসি ক্যামেরার ফুটেজ। ভিডিওতে দেখা যাচ্ছে আমার হাতে চাকু। আজকের ঘটনাটা এখানে সমাপ্ত হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। বিভিন্ন পরিচালনা এবং পরিকল্পনা ছিল অয়ন এবং রিতম, বিভিন্ন চরিত্রে অয়ন এবং রিতম। থ্যাংক ইউ।